বউ সেজে আপনাকে ভীষণ সুন্দর লাগছে তারিন। চোখ ধাঁধানো সুন্দর। আয়রা হাসে, মাথা নত করে হাসে সে। এমন প্রশংসায় কেউ মুগ্ধ না হয়ে থাকতে পারে? মানুষটা প্রশংসা করতে কৃপণতা করে না কখনো। এত সুন্দরভাবে মনের ভাব ব্যক্ত করতে জানে সে। আয়রার এ বিষয়টা ভালো লাগে খুব। সে আবৃতের প্রশংসার উত্তর দেয় খুব সূক্ষ্ম সুন্দর বাক্যের মাধ্যমে। বউ যে আপনার, আমার বউ বলে এত সুন্দর হতে হবে? আপনি পুরো মানুষটাই যেখানে সুন্দর স্নিগ্ধ, সেখানে আপনার বউয়ের সৌন্দর্য খুবই নগণ্য জনাব। আবৃত মুগ্ধ হয়। বেশ লাগে আয়রার বলা কথাটি। এমন কথার বিনিময়ে আবৃত খুব সুন্দর হাসি উপহার দেয়। সচ্ছল হাসি। স্ত্রী তার প্রশংসা করছে সুকৌশলে। সে সেদিনের মতো আজকেও আয়রার দু গালে হাত রাখে। মাথার ওড়নাটা একটু টেনে দেয়। ধীরে বলে, আমি জানতাম পুরুষ মানুষের কোনো প্রশংসা হয় না, অথচ আপনি সে প্রশংসা উপস্থাপন করেছেন সুকৌশলে, অতি যত্নে। বেশ ভালো কৌশল নখদর্পণে রয়েছে আপনার। আয়রা আবৃতের মুখের দিকে তাকায় ভালো করে। নিজের গালে রাখা আবৃতের হাতের উপর হাত রাখে। কিছুটা আপনার অবদান রয়েছে। ওই যে আগে বললেন আমার স্ত্রী যে। আয়রা লজ্জা পায় নিজের কথা নিজের কাছেই ফেরত আসতে দেখে। ড্রয়িং রুমে মেহমানদের চাঁদের হাট লেগেছে। খাওয়া দাওয়া কথাবার্তায় এক অন্যরকম আনন্দমুখর পরিবেশ বিরাজমান। আবৃত আয়রা আসতেই তা আরও দ্বিগুণ হয়ে যায়। গুঞ্জন আওয়াজ হতে থাকে। বর বউ কিনা একসঙ্গে দেখার আগ্রহ থাকে সবার। কৌতূহল থাকে অন্যরকম। মৌমি আয়রাকে দেখতেই একগাল হেসে তাদের সামনে যায়। এক কথায় আবৃতির থেকে আয়রাকে সাইড করে নিজে জায়গা করে নেয় আয়রার পাশে। আবৃত সরে যায়। বোন তার বড় হলেও চটপটে স্বভাবের। সম্পূর্ণ তার স্বভাবের বিপরীত। নিজের বাচ্চা হয়েছে তারপরেও তার মধ্যে এখনও কিছু বাচ্চামো স্বভাব আচরণ দেখা যায়। তবে মানুষ হিসেবে সে ভীষণ ভালো, এটা না মানলেই নয়। আবৃত অন্যদিকে চলে যায়। মৌমি আয়রাকে পেয়ে ভীষণ উৎসুক হয়ে চটপটে ভঙ্গিতে বলতে থাকে, ইস আয়রা, তোমাকে কি যে মিষ্টি লাগছে দেখতে! কি বলে যে প্রকাশ করব, যত বলবো তত কম হয়ে যাবে জানো। আয়রা মুচকি হেসে মৌমির দিকে তাকায়। তাকেও বেশ সুন্দর লাগছে। যেমনি উঁচা লম্বা তেমনি পড়েছে শাড়ি। কোনো অংশে কম লাগছে না তাকে। আপনাকে তো আরো সুন্দর লাগছে আপু। কখনো নিজ সম্পর্কেও বলুন। হুম হুম, সেই জন্যই তো তোমাকে নিতে এসেছি। আমারটা না হয় তুমি বলবে। আচ্ছা বলে মাথা নাড়ায়। সেই বলবে না হয়। ননদ যদি হয় একমাত্র আর এরকম চঞ্চল সরল মনের, তাহলে শুধু প্রশংসা কেন, চাইলে কত কিছুই না করা যায়। আয়রা এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করে। বাবু কোথায়? কার কাছে দিয়েছেন ওকে? মৌমি নিজেও এদিক ওদিক তাকিয়ে হাজব্যান্ডকে খুঁজতে থাকে। নজরে আসতেই সেদিকে দেখিয়ে বলে, ওই যে তোমার ভাইয়ার কাছে আছে, শাড়ি পরেছি না, কোলে রাখতে অসুবিধা হয়। আবৃত আয়রা একসঙ্গে বসানো হয়। ইতিখা হেলান সাহেব মেহমানদের খাতির যত্নে ব্যস্ত। তাহিয়া আজ তাদের কাজিনদের হাত ধরে ঘুরছে। তবে আয়রা এক জায়গায় বসতে দেখে এসে দৌড়ে আসে বোনের কাছে। আয়রা ধরে ওকে। তাহিয়া পাশে যায়। আয়রার পাশ থেকে উকি দেয় ওপর পাশে। আবৃতকে দেখে নিজ মুখটা আয়রার নিকটস্থ করে। কণ্ঠস্বর যথাসম্ভব নিচু করে ফিসফিস আওয়াজ তোলে। আপুকে জিজ্ঞেস করে, আম্মু বলেছে তুমি এখন থেকে ভাইয়ার সঙ্গে থাকবে, এই বাসায় আর থাকবে না। তাহলে আমি এখন কার সঙ্গে থাকবো? একা থাকবো এখন থেকে? প্রশ্নটি অতি সাধারণ। তারপরও কেন জানি আয়রার বুকটা মোচড় দিয়ে ওঠে। কোথাও একটা ইমোশন কাজ করছে। ছোট তাহিয়া হয়তো শুধু প্রশ্নই করেছে, কিন্তু এর গভীরতা কি সে জানে? আয়রা হেসে উত্তর দেয়, তাহি এখন বড় হচ্ছে না? হচ্ছে তো। তারও পড়াশোনার চাপ বাড়বে। আপুর মতো পড়তে হবে তো। কেউ যেন তাহিয়াকে ডিস্টার্ব না করে, তাই তারও একটা আলাদা রুম দরকার হবে তো। আপুর রুমটা এখন শুধুই তার। আগে যখন তাহিয়া ছোট ছিল আপুও একা থাকতো। এখন তাহিয়া বড় হচ্ছে, সেও একা থাকবে। পারবে একা থাকতে? তাহিয়া আর কিছু বলল না। আপুর যুক্তি ঠিক লেগেছে তার কাছে। সে চেয়ে থাকে, হাসে একটু। আয়রা ওকে নিজের পাশেই বসিয়ে দেয়। সব শেষে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয় তাদের। রাত হয়। সময় হয় আয়রার বিদায়ের। সমস্ত প্রস্তুতি শেষ হয়। প্রতিটা ভরেই মেয়েদের বিদায় বেলাকে ঘিরে একটি আবেগ থাকে। অথচ নিয়তি সে আবেগকে কোনো পাত্তাই দেয় না। সময় নিজ গতিতেই যায়। সব কিছু উপেক্ষা করে আয়রারও বিদায় হয়। তারা বাসায় পৌঁছতে রাতের 1টা পেরিয়ে যায়।
আবৃতের বাসায় প্রবেশ হয় নতুন বউয়ের। উল্লাসে আনন্দে মেতে ওঠে চারিপাশ। তবে কোনো সংস্কৃতি কিংবা বাধা ধরা নিয়ম পালন করা হয় না। তার প্রবেশ হয় একদম সাদামাটা, অতি সাধারণভাবে। যেহেতু অনেক রাত হয়েছে, তাই আয়রাকে মৌমি সোজা ভাইয়ের ঘরে নিয়ে যায়। আয়রাকে বিছানায় বসায়, এরপর জিজ্ঞেস করে, তোমার কি ক্ষুধা লেগেছে? তখন তো অল্প একটু খেয়েইছো, কোনো রকম কিছু এনে দিই এখন। মৌমির এরকম কথায় আয়রা হাসবে নাকি বুঝতে পারল না। এক রাতে কতবার খাবে সে? এত রাতে এখন খাবার প্রশ্নই আসে না। সে না করে দেয়। মৌমি আর কিছু বলে না। তার ঘুম পাচ্ছে অনেক। সে আয়রাকে কিছু কথা বলে একা রেখে চলে যায়। দরজা ভিড়িয়ে রেখে যায়। মৌমি বের হতেই আয়রা ঘরটা দেখতে থাকে এবার। ঘরটি ঘরের মানুষের মতোই পরিপাটি। প্রয়োজনীয় আসবাবপত্রে সব সাজানো গুছানো একেবারে। কোথাও কোনো কমতি নেই। আয়রা বিছানা থেকে উঠে দাঁড়ায়। ঘুরে ঘুরে দেখতে থাকে পুরো রুমটা। রুমে প্রচলিত বাসর শব্দের কোনো আভাস দেখা যায় না। অতিরঞ্জিত কোনো কিছু নেই। তবে কিছু সংখ্যক ভিজিয়ে রাখা লাল গোলাপ দৃষ্টি আকর্ষণ করে। আবৃতের রুমে একটি লম্বা আকৃতির টি টেবিল মতো রয়েছে, যেখানে পরপর দুটো অসম্ভব সুন্দর অ্যাকোরিয়াম দেখা যায়। দুটো দুরকমের সৌন্দর্য বহন করছে। পাশেই কাচের একটি গোল পাত্রে লাল গোলাপগুলো ভিজিয়ে রাখা। সুভাষ আসছে মন মাতানো। আয়রা সেগুলিই দেখতে থাকে। এরপর বারান্দার দিকে যায়। থাইগ্লাস সরিয়ে দিতেই ঠান্ডা হিম বাতাস ছুঁয়ে যায় তাকে। বারান্দায়ও বেশ কিছু টব দেখা যায়। আয়রা দাঁড়িয়ে থাকে বেশ কিছু সময়। এর মধ্যেই আবৃতের আগমন হয়। দরজা আটকানোর শব্দে আয়রা পিছনে তাকায়। ভেতরে আসে সে ধীর পায়ে। আবৃত এসে আয়রার একই পোশাক দেখে বলে ওঠে, এখনো চেঞ্জ করনি কেন তুমি? তুমি? কোনো আগাম বার্তা না দিয়ে আচানক তুমি সম্বোধন করায় আয়রা চোখ মিটমিট করে তাকায়। হয়ে গেছে। তার কোনো ভ্রম হলো কি না, নাকি ঠিক শুনল? সিওর হতে প্রশ্ন করে। হুম, আবৃত বুঝতে পারে আয়রার দ্বিধা। সে নিজের গলা থেকে মাফলার খুলে রাখতে রাখতে বলে, ঠিকই শুনেছ, তুমি সম্বোধন করেছি আমি। আয়রা অবুঝের মতো জিজ্ঞেস করে, হঠাৎ কিভাবে? হঠাৎ কোথায় হলো? বউ নিজ ঘরে এনেছে, এখন আপন করে নেব না? এতদিন পর ছিলাম তাহলে? দূরে ছিলে, বাবার ঘরে, তার অধীনে। সেখানে নিজ অধিকার নিজ মর্জি দেখায় কিভাবে? ঘরে না তোলে? কিন্তু আপনার অধিকার ছিল পূর্ণ। সবসময় সব অধিকার দেখাতে হয় না, নির্দিষ্ট সময় লাগে, ধরতে হয় একটু ধৈর্য। রাতের গভীরতা বেড়েছে, সঙ্গে গভীর নিস্তব্ধতা নেমে এসেছে চারিপাশে। গাঢ় অন্ধকারে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে প্রায় সবাই। তবে একটি রুমে এখনও লাইট জ্বালানো, আবৃত ও আয়রার রুম সেটি। হালকা আবছা নরম আলোয় আলোকিত সে রুম। চক্ষু সহনশীল বেশ। রুমের এক কর্নারে মেঝেতে দেখা যাচ্ছে নবদম্পতিকে, নামাজে অবস্থানরত তারা। মহান আল্লাহর কাছে করছে বুঝি বিবাহের শুকরিয়া। নতুন জীবনের সূচনায় চেয়ে নিচ্ছে দোয়া। বেশ কিছু সময় নিয়ে নামাজ শেষ করে উঠে তারা। আয়রা খুব সুন্দর মতো জায়নামাজ দুটো গুছিয়ে রাখে। আবৃত উঠে পানি পান করতে উদ্বুদ্ধ হয়। তার ঘরে সবসময় পানি থাকেই, যেন চাইলেই পাওয়া যায়। আপাতত গলা শুকিয়ে গেছে তার। আয়রা এ পর্যায়ে একটু ইতস্তত বোধ করে, এক জায়গায় দাঁড়িয়ে, দৃষ্টি আবৃতের পানে। আয়রা এখন ঠিক কী করবে বা বলবে বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে হঠাৎ মনে পড়ে তার মাথার চুল ভেজা, যা কোনো রকম বেঁধে নামাজে বসেছিল। অনুষ্ঠানের ধকলে একেবারে গোসল করেছে সে। সমস্ত সাজসজ্জা ছেড়ে সালোয়ার কামিজ পরেছে। এতেই তার কমফর্ট। গোসল করায় ভালোও লেগেছে। শরীর যেন ভারমুক্ত হয়েছে। সে ভেজা চুলগুলো ছেড়ে দেয় পিঠময়, সঙ্গে সঙ্গে শরীরে ঠান্ডার আভাস বয়। ভেজা চুলের ঠান্ডা অন্যরকম। সে হাঁচি দিতে শুরু করে। আবৃত কয়েক ঢোক পানি পান করে পিছন তাকায়। শেষ, ঠান্ডা লেগে গেছে মেয়েটার। সে গোসল করতে নাই করেছিল। রাত অনেক, পানিও সাধারণের তুলনায় ঠান্ডা হবে। তার না হয় অভ্যাস আছে রাত করে গোসল করে, সে প্রায়ই করে, কিন্তু তারিন তো করে না, তবুও করল। আবৃত ওর দিকে এগিয়ে কপালে হাত দেয়। জ্বর আসলো কিনা আবার? আয়রা সংকুচিত হয়ে যায় কিছুটা। আবৃত আয়রার শরীরের তাপমাত্রা পরখ করে বলল, না করেছিলাম গোসল দিতে, শোনো নাই। এখন ঠান্ডা লেগে গেলে কিংবা জ্বর আসলে কার কষ্ট হবে? আয়রা আবৃতের চোখের দিকে তাকায়, একটু ভেবে মুচকি হেসে উত্তর করে, হিসাব মতো কষ্ট আমার হওয়ার কথা,
কিন্তু এখন মনে হচ্ছে আমার চাইতে অন্য কারো কষ্ট বেশি লাগবে। আবৃত হাসল কি বোঝা গেল না। সে আয়রার দুগালে দুহাত রাখে, আয়রার চোখে চোখ রেখে বলে, বেশ তো, এটা যদি বুঝে থাকো তাহলে তো ভালো। সে অন্য কারো যেন কষ্ট না হয়, সেভাবেই কাজ করবে না হয় এরপর থেকে। আবৃতির কথায় মুহূর্তে আয়রার ইতস্তত ভাব কমে যায়, স্বাভাবিক হয় সে। আবৃতির হাতের উপর নিজের হাত রাখে, তার মুখের দিকে ধ্যান ধরে তাকিয়ে থাকে, মাথা কাত করে। আবৃত হেসে ফেলে আয়রার ভঙ্গিতে, ব্যাপারটা মনেও ধরে তার। আয়রা নিজেও ভুবন ভোলানো হাসি দিয়ে জিজ্ঞেস করে, আপনি এত যত্নবান কেন বলুন তো, কিভাবে? আবৃত আয়রার প্রশ্নটির খুব সূক্ষ্ম উত্তর দেয়। হতে পারে এটা তোমার ভাগ্য কিংবা দোয়া। এটুকু কথাই ছিল আয়রার শব্দ সংখ্যা লুকিয়ে দিতে, বলা যায় হারানোর। সে বরাবরের মতোই চুপ হয়ে যায় আবৃতের কথায়। মানুষটা এত অর্থপূর্ণ কথা যে কিভাবে বলে আয়রা ভেবে পায় না। এক কথায় কত যে মিনিং বুঝিয়ে দিতে পারে। আয়রা শুধু মুগ্ধ হয়ে শুনেই যায়, কোনো উত্তর দিতে পারে না পরবর্তীতে। মাঝে মাঝে আয়রার নিজের ওপর রাগ হয়, তার শব্দভাণ্ডার কেন এত কম, কেন কথার পরিবর্তে কথা বলতে পারে না। আয়রার শত ভাবনার মাঝে আবৃত ওর গাল থেকে হাত সরিয়ে কপালে টোকা দেয়। আয়রার ধ্যান ফিরে, আবৃতের স্বভাব সুলভ ভারী কণ্ঠের আওয়াজ শুনতে পায় ধ্যান ফিরতেই। এভাবে তাকাবেন না ম্যাডাম। হৃদয় আন্দোলন করতে থাকে, কোথাও না আবার নিজের মধ্যে খামতে দেখা দেয় আপনার গাঢ় দৃষ্টিতে। আয়রা ফট করেই জবাব দেয়। আমি না হয় অন্ধ হয়ে যাব তখন, খামতি চোখে পড়বে না আর, তাহলে হবে। আবৃত মৃদু হাসে, আয়রার ভেজা চুলগুলো নাড়তে থাকে, ছড়িয়ে দেয় আরও। চুলগুলো নাড়তে নাড়তে উত্তর দেয়, হয় যদি লোক দেখানো, তবে তোমার অন্ধ হওয়ার প্রয়োজনই পড়বে না, কারণ তো দেখার মাধ্যমেই থাকবে না। আয়রা আবৃতের চোখের দিকে তাকিয়ে চঞ্চল আওয়াজে বলতে থাকে, আপনার সঙ্গে কথায় পারি না আমি, তাই এটা বাদ। তবে হ্যাঁ, আমার দেখতে মন চাইলে অবশ্যই দেখবো আমি। হ্যাঁ দেখো, হাজব্যান্ড তোমার পূর্ণ অধিকার আছে নিজ মর্জি মতো দেখার। তবে মৃত্যুর আগ অব্দি আছি তো তোমার সঙ্গে, একদিনই সব দেখা শেষ করতে হবে নাকি? কথার বিপরীতে আয়রা গাঢ় করে হাসে। আবৃতের হাত ধরে তারই করা একটি প্রশ্নের উত্তর দেয় স্বতঃস্ফূর্তভাবে। কি করব, হৃদয়ে জায়গা করে নিয়েছেন যে। কথাটি বলার সঙ্গে সে অবিশ্বাস্য অভাবনীয় একটা কাজও করে বসে। আবৃতের হাতের পিঠে ভালোবাসা পরশ এঁকে দেয়। আবৃত আয়রার কথা এবং কাজে অবাক হয়, ঠোঁট এলিয়ে হাসে। কয়েক সেকেন্ড আয়রাকে দেখে আয়রার কপালে চুমু এঁকে দেয়। স্বামীর হৃদয় যেন প্রসন্ন হয়েছে খুব। আয়রা আকস্মিক ঘটনায় বেসামাল হয় একটু। আবৃত ওর কার্যকলাপ দেখে অন্য কথা বলে, গত রাতে আমার ঘুম হয়নি তারিন, মাথা ব্যথা করছে। এখন না ঘুমালে তোমার কষ্ট করতে হবে। আয়রা শোনে, বুঝে, লজ্জা পায়। গাল দুটো রক্তিম আভায় আবেশিত হয়েছে। এসব বাদ দিয়ে আয়রার নিজেরই ক্লান্ত লাগছে। সেখানে আবৃতের আরও বেশি লাগার কথা নিশ্চয়ই। লাইট অফ করে দুজনেই শুয়ে পড়ে। আয়রা কেন জানি একটু দূরত্ব রেখে শোয়। আবৃত বিছানায় গায়ে এলিয়েই আয়রার দিকে তাকায়। বুকটা অনেক বছর তো শূন্য থাকলো তারিন, এবার নিজ জায়গা নিয়ে পূর্ণ করো। এটুকু বাধা ধরা শাস্তি দেওয়ার দায়িত্ব তোমার। সপ্তাহ, মাস, বছর, এমনকি মৃত্যুর আগে অবধি এটা তোমার জন্য বাধা ধরা। পুরো শরীর মনে হয় শীতল হলো আয়রার, স্থির হয় পুরো। যেন এমন কথায় শরীর আপনা আপনি অবশ হয়ে গেছে। শুকনো ঢোক ঘেলে বিচলিত হয় হৃদয়, অস্থিরভাবে চোখের পলক ফেলে। কিছুক্ষণ একইভাবে থেকে কিছুটা এগিয়ে যায় আবৃতের দিকে। একটুই যেন এগানোর ছিল তার। পরবর্তী কাজটা আবৃত নিজেই করে, টেনে নেয় আয়রাকে নিজের দিকে, বুকে স্থান দেয়, খুব যত্ন নিয়ে আগলায়। আয়রা শরীর না চাইতেও কেঁপে উঠে শক্ত পুরুষালী বাঁধনে। অভ্যস্ত নয়, গা ঝাঁকি দিয়ে ওঠে তার। আবৃত বুঝে, অনুভব করে। আয়রার কানের অতি নিকটে ফিসফিস করে কিছু শব্দ আউড়িয়ে জানান দেয়, সমস্যা নয় এটা, অভ্যস্ত হয়ে যাব। ঘুমা আপাতত। আয়রা আর কি বলবে, কুকড়ে গেছে সে। আবৃতের শক্ত বাঁধনে মিশে যায়। সারাদিনের ধকলে দুজনেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ে। কখন যে রাত পেরিয়ে যায় বুঝা মুশকিল। চোখ বুঝতেই রাতের অন্ধকার কেটে যায় দ্রুত। সকাল 7টার দিকে নিচ থেকে জাগনা পায় আয়রা। আবৃত তখন উপর হয়ে আয়রার দিকে মুখ করে শুয়ে আছে, এক হাত তার আয়রাকে জড়িয়ে। আয়রা চোখ খুলতেই আবৃতের মুখ দর্শন করে। ঘুমের মধ্যেও লোকটাকে অসম্ভব সুন্দর লাগছে, অন্যরকম সুদর্শন যেন। তাকালে আলাদাই ভালো লাগা কাজ করে।
আয়রা নড়চড় করে না। রাতে নাকি মাথা ব্যথা করছিল, এখন যদি ঘুম না হতেই ভেঙে যায় আবার। আয়রা বেশ সাবধানে আবৃতের হাত সরায়, যেন কোনোভাবেই তার ঘুম না ভাঙে। এরপর উঠে বসে ধীরে সুস্থে। বাসায় বোধহয় এখনও কেউ উঠেনি, না হলে তাদের কেউ ডাকল না। সম্পূর্ণ আয়রার ভাবনা এটা। সে ভাবনা ছেড়ে বিছানা ছাড়ে। ঘর আর কোনোভাবে আলোকিত করে না, পর্দাগুলো সরায় না। আলোয় ঘুমের ব্যাঘাত ঘটে বলে ওয়াশরুমের দিকে যায় সরাসরি। ফ্রেশ হয়ে বের হয় একদম। মৌমি বলে গেছিল রাতে শাড়ি ছাড়লেও সকালে উঠে যেন শাড়ি পরে নেয় সে। নতুন বউ শাড়িতেই মানায়। আয়রা সেই মতো একটি শাড়ি পরে। শাড়ির রং হালকা নীল, সম্পূর্ণ শাড়ি একরঙা, কোনো কারুকাজ নেই, সাধারণ ভীষণ। শাড়ির ফ্রেডরিক স্যাটিন বলা যায়। সঙ্গে কালো ফুলহাতা ব্লাউজ পরে তাকে দারুণ মানিয়েছে। আয়রা যখন চুলগুলো পরিপাটি করছিল তখন কোনো কারণে ঘুম ভাঙে আবৃতের। সে চোখ খুলেই পাশে আয়রাকে না দেখে উঠে বসে। এদিক ওদিক তাকাতেই ড্রেসিং টেবিলের সামনে পায় কাঙ্ক্ষিত মানুষটিকে। প্রথমেই নজর কাড়ে বোধ হয়, সেদিকেই চেয়ে থাকে। আয়রার সে খেয়াল হয় না। সে একেবারে নিজ কার্য শেষ করে পিছন ঘুরলে আবৃতের দৃষ্টিতে থেমে যায়। ভ্যাবা চ্যাক্কা খায়, কিছু না বুঝে চোখ পিটপিট করে। আপনার ঘুম ভেঙে গেল? ঘুম হয়েছে? আবৃত ছোট্ট উত্তর দেয়। হুম। এরপর সে আবারও শোয়ার প্রস্তুতি নেয়। দুটো বালিশ বিছানার হেডবোর্ডের সঙ্গে দিয়ে আধ শোয়া হয়। হাতের ইশারায় আয়রাকে ডাকে। আয়রা সশব্দে বলে, তোমাকে শাড়িতে বেশ মানায় তারিন, ভীষণ সুন্দর, স্নিগ্ধ লাগে, আদর আদর ভাইব দেয় একদম। আবৃতের শেষ কথায় আয়রা লজ্জায় মিয়ে যায়। সকাল সকাল এরকম কথা শুনবে এমনটা প্রত্যাশায় ছিল না। সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি কথা বলে ফেলেছে আবৃত। আদর আদর ভাইব দেয়, এটা কেমন কথা? এ ধরনের কথায় কোনো মেয়ে লজ্জা না পেয়ে থাকতে পারে? পারে না। আয়রাও পারল না। হাঁসফাঁস করে উঠল সে। কোনো উপায় না পেয়ে দরজা খোলার তাড়া দেখালো। আবৃত হেসে ফেলল লাজুক আয়রার অবস্থা দেখে। দিনের শুরুটা যেন আবৃতের মন মতো হলো। সে খুশি মনে উঠে পড়ল বিছানা থেকে। শরীরের কালো ঢিলেঢালা টি শার্টটা টেনে নিল। হাত দুটো ডানে বায়ে ঘুরিয়ে চলল ওয়াশরুমের দিকে। ওদিকে আয়রা দরজা খুলে বের হতেই দেখল পুরো বাসাটা বেশ শান্ত। বিয়ের বাড়ির অত গুঞ্জন নেই। কিচেনে সে সময় হাফসা, মৌমির শাশুড়ি, হাফসার বড় বোন এবং ননদ ছিল। তারা আপাতত সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত, যদিও দুদিন ধরে বাবুর্চি দিয়ে রান্না করায়। মেহমান যাই হোক হয়েছে, রাঁধে বেড়ে কুল পাওয়া যাবে না বিধায় বাবুর্চির ব্যবস্থা। তবে তাদের আসতে দেরি হবে, এজন্যই চা নাস্তার ব্যবস্থা তারাই করতে নেমেছে। মৌমির ছেলেটা মেঝেতে হামাগুড়ি দিচ্ছে। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছে সে একটি ব্যাটারি চালিত গাড়ির পিছনে। আয়রা রাতে ঠিক বুঝতে পারেনি বাসাটা কেমন, তাই এখন একটু আশপাশে ভালো করে চায়। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে পুরো বাসা। হাফসার দৃষ্টি পড়ে আয়রার দিকে। সে কিচেন থেকে পুত্রবধূকে দেখেই আওড়ালেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার পুত্রবধূকে বাড়ি মিষ্টি দেখাচ্ছে। তার কথায় বাদবাকি সবাই যায় আয়রার দিকে। হেসে ওঠে, মেয়েটাকে সত্যিই সুন্দর লাগছে, নতুন বউকে যেমনটা লাগে। হাফসার বোন, বয়সে তার বড়, সে তো বলেই ফেলে, তোর শাশুড়ি কখনো এভাবে প্রশংসা করছিল তোর? তা আবার বিয়ের পরের দিন। হাফসা হাসলেন। বোনের কথার ধারই ধারলেন না তিনি, উল্টো অন্যভাবে বললেন, আমার শাশুড়ি নাই বলুক। এমনি তো আমি উড়ন চণ্ডী টাইপ ছিলাম একটু, শাশুড়ি আমার প্রশংসা করবে কি? এখন আমি শাশুড়ি হয়েছি, এত মিষ্টি স্বভাবের পুত্রবধূ পেয়েছি, আমার তো তার প্রশংসা করা জায়েজ হয়ে গেছে। আরেক দফায় হাসির রোল। হাফসা মানুষটা আসলে অতিমাত্রায় চঞ্চল ছিলেন, আয়রার বিপরীত, জানেন সবাই, তাই সবার আরও বেশি হাসি পেল। মৌমি কিচেন থেকে বের হয়, আয়রা এগিয়ে মৌমির ছেলের কাছে বসে তার সামনে। মুত্তাকি অমনি থেমে যায় মামিকে দেখে, ড্যাব ড্যাব করে চোখ তুলে তাকায়। আয়রা হাসলে সেও হাসে। আয়রা ওর আদুরে নরম গাল দুটো টেনে দেয়, নিজেও একটু বাচ্চামো ভঙ্গিতে বলে, মুত্তাকি বাবা, কি করছো তুমি এত সকালে? ছোট বাচ্চা, কি বুঝল কে জানে, খিলখিলিয়ে হেসে উঠল। হয়তো আয়রাকে পছন্দ হয়েছে। নিজ থেকেই হাত বাড়িয়ে কোলে ওঠার আবদার করে। মৌমি পিছন থেকে এসে বলে, বাহ বাহ, মামিকে এত পছন্দ হয়েছে যে এক কথায় কোলেই উঠার আবদার করছে। আয়রা ওকে নিয়ে উঠে দাঁড়ায়, একটু স্বস্তির শ্বাস ফেলে মৌমিকে বলে, দেখছেন এখন একটু বড় হয়েছে, কোলনি তো কত সুবিধা, পড়ে যাওয়ার ভয় নেই।
মুমি হাসল শুধু, কিছু বলল না। হাফসা আয়রাকে ডেকে বললেন, আয়রা, আবৃতের জন্য কফির মগটা নিয়ে যাও, এটা দরকার হবে ওর আজ। আবৃত তখন বিছানায় বসা, দৃষ্টি সামনে, ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা করছে দ্রুত গতিতে টাইপিং করে। আয়রা পর্দা ঠেলে ভেতরে প্রবেশ করে সে সময়। আবৃত বুঝতেই একবার চোখ তুলে তাকায়, পরমুহূর্তেই আবার নিজ কাজে মনোযোগ দেয়। আয়রা কফির মগ হাতে ধীর পায়ে এসে দাঁড়ায় তার সামনে। কফির মগটা এগিয়ে ধরে, স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে, আপনি খালি পেটে কফি খান? আয়রা আবৃতর দিকে এক পলক পাকিয়ে কফির মগটা হাতে নেয় সাবধানে। আবারও ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দিতে দিতে উত্তর দেয়। মাঝে মধ্যে। আয়রা ঘুরে জিজ্ঞেস করে, মাঝে মধ্যে? হুম। বদ অভ্যাস। আবৃত ফট করেই মাথা তুলে তাকায় এবার। আয়রা বেশ স্বাভাবিক মুখে স্বাভাবিকভাবেই বলেছে কথাটি। তবু আবৃত হঠাৎই ল্যাপটপ সরিয়ে রাখে পাশে। কফির মগে এক চুমুক দিয়ে আয়রার হাত টেনে সামনে বসায় নিজের। হেঁচকা টানে তাল হারাতে নিলে আবৃত সামলে নেয়। আয়রা স্থির হয়ে বসতেই জিজ্ঞাসা চোখে তাকায়। আবৃত ওর চোখের দিকে তাকিয়ে অনায়াসে বলে, সমস্যা কি? মাঝে মধ্যে বদভ্যাস পাল্টে তুমি পার্মানেন্ট অভ্যাস হয়ে যাইও না হয়? আমি কেন? আবৃত নির্লিপ্ত কণ্ঠে আওড়ায়। বউ, এজন্য। আয়রা হতাশ হয়। লোকটার কথার সে যে পারবে না ভুলেই গেছিল। মাঝে মধ্যে আবার গর্ব হয়, সে কথায় পারদর্শী না হলেও হাজবেন্ড একটা পেয়েছে। সব দিক থেকেই পারফেক্ট, পারদর্শী বলা চলে। অতি সূক্ষ্ম কথা গুছিয়ে বলতে যায় জুড়ি মেরা ভার। আবৃত কফি পান করতে করতে আয়রাকে দেখে। হঠাৎ আয়রার হাতের দিকে নজর যায়, মেহেদিতে রাঙানো হাত। রাতে খেয়াল করা হয়নি। সে কিছু সময় ধরে আয়রার হাত অতি সূক্ষ্ম চোখে দেখতে থাকে। মনে পড়ে রাতে শুধু আয়রার হাতই নয়, বরং আরও কিছু খেয়ালে ছিল না। সে কফিতে পরপর কতগুলো চুমুক দিয়ে উঠে দাঁড়ায়। কফির মগটা বেডসাইড টেবিলে রাখে। আয়রা নিজেও উঠতে নিলে আবৃত বাধা দেয়। হুম, বসো কিছুক্ষণ। আবৃতের কথায় আবারও বসে যায় আয়রা। তার কার্য কপাল লক্ষ্য করতে থাকে। আবৃত স্বল্প সময়ের মধ্যে একটি খাম হাতে ফেরত আসে, আয়রার সামনে ধরে। হাতে নাও। আয়রা কিছু না বুঝলেও হাতে নেয়। খামটা খুললে ভেতর একটি ব্যাংক চেকের অস্তিত্ব মিলে। আয়রা অবাক হয়। চেকটা ভালো মতো দেখে। মোটা দাগের টাকার অঙ্ক বসানো, নাম তার, সিগনেচার আবৃতের। সে আবারও তাকায় আবৃতের দিকে। আবৃত আবারও বিছানায় বসে, কফির মগটা আবারও হাতে নেয়। রোয়েশ হয়ে জানায়, এটা তোমার পাওনা। রাতে কথায় কথায় ভুলেই বসেছিলাম, খেয়ালে আসেনি। আয়রা কিছু সময় ভাবল, এরপর চেকটা ঘুরে উল্টে দেখে বলে, এটা তো এত জরুরি ছিল না। আর আমি এখন এটা দিয়ে কি করবো? কে বলেছে জরুরি ছিল না? আমার পরিশোধ করা অবশ্যই জরুরি ছিল। বিয়ের 1 বছর পেরিয়ে গেছে, আর রইলেও কি করবে? ওটা তো তোমার ইচ্ছা। আমার ইচ্ছে মানে? এ এতগুলো টাকা হাতে ধরিয়ে বলছেন আমার ইচ্ছে? আমি এসব টাকার হিসেব নিকেশ বুঝি না তো। আবৃতের হাসি পেল। টাকার হিসেব নিকাশ বোঝে না? মেয়েদের কি এটা বুঝাতে হয় আলাদা করে? কত খরচাই না করতে জানে তারা। অথচ এ মেয়ের কথা শোনো। আবৃত নিঃশব্দে হেসে ভরসা দিয়ে বলে, ঠিক আছে, আমি আছি তো। আপাতত তোমার হেফাজতে রেখে দাও, পরে টাকা উঠিয়ে কাজে লাগিয়ে দেব। আয়রা এবার একটু স্বস্তির শ্বাস ফেলে। বাপরে, জীবনে 10,000 টাকারই হিসেব কষল না। মাকে ছাড়া মার্কেট গেল না। সে নাকি এতগুলো টাকা সামলাবে নিজ দায়িত্বে। তার জন্য এটা অষ্টম আশ্চর্য হয়ে যাবে না? কি সুন্দর বলছে তোমার ইচ্ছে। আয়রাকে নিশ্চিত হতে দেখে আবৃত আবারও অতি সূক্ষ্ম হাসে, যা নজরে পড়ার মতো নয়। দেখতে দেখতে আয়রার 2 দিন কাটে এ বাসায়। মেহমানরা যে যার মতো চলে গেছে, শুধু রয়ে গেছে মৌমি। তার হাজবেন্ডও চলে গেছে। সেদিন দুপুরের দিকে মৌমি ও আয়রা বসে রয়েছে ড্রয়িং রুমে। আয়রার কোলে ছোট মুত্তাকি। মা মামির কথা শুনছে যেন। মূলত মৌমিও যেহেতু মেডিকেলে পড়েছে, আয়রাও পড়বে, তাই মেডিকেলের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে তারা। আবৃত কলেজ থেকে আসেনি এখনও। লোকমান সাহেব গ্রামের বাড়ি গেছেন। হাফসা ঘুমাচ্ছেন। শুধু মৌমি ও আয়রাই বসে আছে। আজ আয়রারও বাসায় যাওয়ার কথা রয়েছে। আবৃত এলে তাকে নিয়ে যাবে। আয়রা আজকে বাবার বাসায় যাবে ভেবে মৌমি বলল, তুমি আজকে যাবে, বাসাটা আবারও ফাঁকা ফাঁকা লাগবে। 2 দিনেই মনে হয়েছে যে বাসাটা যেন পূর্ণ হয়েছে। কি যে বলেন, একদিনেরই তো ব্যাপার। আর আপনার ভাই মনে হয় থাকবে না ওখানে? মৌমি সঙ্গে সঙ্গে কড়া গলায় বলে, থাকবে না মানে? বিয়ের পর একদিনও থাকে নাই। এবারে ওকে 1 রাত থেকেই আসতে হবে। যদি আমার হাজবেন্ড আমার সঙ্গে এসে আমার বাবার বাসায় না থাকতো বা একদিনও না থাকে, তাহলে আমার বাবা মায়ের মন খারাপ হতো না? আমার তো খারাপ লাগতো। তাছাড়া আবৃত সবই বুঝে, থাকবেও।
আর না থাকতে চাইলে তো আমি আছি। আয়রা হাসে। মৌমি মেয়েটা সব বিষয়ে নিজেকে দিয়ে ভাবে, নিজের দিক দিয়ে ভাবে, ভাবতে জানে। আয়রা ওর দিকে তাকিয়ে উত্তর দেয়। আপনি সব বিষয়ে নিজ দিকে দিয়ে ভাবেন কেন? মৌমি অভিজ্ঞের ন্যায় বলে, ভাবতে হয়, নিয়ম এটাই। তাহলে অন্যের খারাপ লাগা, দুঃখ ও কষ্ট সহজে বোঝা যায়। তাদের কথোপকথনের মধ্যেই কলিং বেল বেজে ওঠে। আবৃত এসেছে বোধহয়। আয়রা মুত্তাকিকে মৌমির কোলে দিয়ে উঠে দাঁড়ায়। মৌমি বলে, আবৃত এলো বোধহয়। আয়রা দরজার দিকে হাঁটা ধরে। মৌমিকে ছেলের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলে, ওই যে মামা এলো। মুত্তাকি এখনো ঘুমায় নাই। মামার বোকা চাই। মুত্তাকি হাসল শুধু, অস্পষ্ট ভাষায় কি যেন হু হা করল। আয়রা দরজা খোলে। অনুমান ভুল নয়, আবৃত এসেছে। আবৃত রুমের দিকে গেলে মৌমি ইশারা দেয় আয়রাকেও রুমে যেতে। সে নিজে উঠেও নিজের রুমে যায়। মুত্তাকিকে ঘুম পাড়িয়ে দিবে। গোসল করিয়েছে সেই কখন, এখনো ঘুম আসছে না ছেলেটার। আয়রা যায় আবৃতের পিছন পিছন। আবৃত রুমে প্রবেশ করেই ঘামে জর্জরিত শার্ট খুলতে থাকে। পিছনে আয়রাকে দেখে খবর নেয়। দুপুরে খেয়েছ? আয়রা মাথা নিচু করে উত্তর দেয়, না, কেন? এমনি ইচ্ছে করে না। আবৃত হতাশ না হয়ে পারে না। যখনই খাবারের কথা জিজ্ঞেস করে তখনই একই কথা। বাহিরের খাবারও সেরকম খায় না। সে আয়রার দিকে ঘুরে জিজ্ঞেস করে, তোমার কোন কালে ইচ্ছে করে খাবার খেতে? আয়রা বিড়বিড় করে কিছু বলে। আবৃত ভ্রূণ কুঁচকে তাকায়। আয়রা ওদিক ওদিক তাকিয়ে উত্তর দেয়। আপনি এসেছেন না, আপনার সঙ্গে খেয়ে নিব। আবৃত আর কিছু বলল না। জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে গেল। আয়রা গেল খাবার টেবিলে দিতে। আয়রা খাবার দাবার রেডি করে নিয়েছে টেবিলে। দুটো প্লেটে ভাত বেড়েছে। কিছুক্ষণের মধ্যে আবৃতও আসে, ব্যস্ত পায়ে, ভেজা চুল ঝাড়তে ঝাড়তে। সে এসে একটি চেয়ার টেনে বসে। বসে এক হাতে নিজের পাশের চেয়ারটাও টেনে পিছনের দিকে। আয়রাকে আদেশ করে সে চেয়ারে বসতে। আয়রাও বসে বাধ্য মেয়ের মতো। আবৃত জিজ্ঞেস করে, আম্মু, আপু খেয়েছে? আয়রা মাথা নাড়িয়ে জবাব দেয়। হ্যাঁ, খেয়েছি। আবৃত এক লোকমা মুখে দিয়ে বলল, শুধু তুমিই খাওনি কেন? আশ্চর্য। খাচ্ছি তো এখন। কোনোভাবে আমার অপেক্ষা করছিলে? কেন মনে হলো এরকম? ভাবি মনে হলো আর কি। অপেক্ষা করছিলে আমার? মনে হয় মনে হয়। করছিলাম। আবৃত খাওয়া থামিয়ে আয়রার দিকে চায়। আয়রা নিজ খাওয়ায় মনোযোগ দেয়। আবৃত হাসে। আয়রা না তাকিয়েও আবৃতের হাসি বুঝতে পেরে খাওয়া থামিয়ে আবারও বলল, আসবেন না? আবৃত বলল, ঠিক আছে, হাসলাম না। কিন্তু তোমার জানা উচিত, এভাবে মারাত্মকভাবে অভ্যস্ত করছো তুমি আমায়। এরপর তো নিজের একা খেতে মন চাইবে না। একা খেতেই হবে কেন? তুমি মাঝে মধ্যে বাবার বাসায় গেলে একা খেতে হবে না? আপনিও যাবেন আমার সঙ্গে? আবৃত কিছুক্ষণ থেমে বলে, মন্দ নয়। কথা বলতেই দুজনে নিজেদের খাওয়া শেষ করে। আয়রা টেবিলটা পরিষ্কার করে তাদের প্লেটগুলো কিচেনে নিয়ে যায়। হাতের কাজ হাতের সঙ্গেই করে সে। আয়রা যতক্ষণ থালা বাসন ধুয়ে গুছিয়ে রাখে ততক্ষণ আবৃত বসে থাকল ডাইনিংয়ে, যেন নীরবেই সঙ্গ দিচ্ছে। আয়রা কাজের ফাঁকে ফাঁকে আবৃতের দিকে তাকায়। আশ্চর্য হয়, বসে আছে কেন মানুষটা? রুমে গিয়ে একটু রেস্ট নিলেই পারে। আবার না ড্রাইভিং করে যাবে ও বাসায়। সন্ধেবেলায় তাহিয়া মায়ের পিছন পিছন ঘুরঘুর করছে। ইতিখা যেদিকে যেদিকে যাচ্ছে সেও যাচ্ছে। ইতিখা কিচেনে কাজ করছে, সে তার পিছুই হাঁটছে। মূলত আয়রা আবৃত এসেছে বাসায়। বিকেলের দিকে এসেছে তারা। তাহিয়া তাদের দেখেই শরম পাচ্ছে। আপু তার শ্বশুরবাড়ি থেকে আসছে, নতুন বউ বউ লাগছে, আবার দুদিন পর বাসায় এসেছে, তাই বলা যায় এড়িয়ে চলছে তাদের। আয়রা নিজেও অবশ্য কিচেনে রয়েছে, মায়ের কাছে সাহায্য করতে লেগেছে। সে তাহিয়ার অবস্থা দেখে বলল, শরম মনে হয় আমার পাওয়ার কথা ছিল, অথচ আমি কাজ করছি আর আমাদের তাহিয়া আঁচলে মুখ ঢেকে করছে। কি ব্যাপার তাহিয়া, কেন এত ঘুরছে? ইতিখা আয়রার কথায় পিছনে তাকায়। তাহিয়া তার পিছনেই শাড়ির আঁচল ধরে অবস্থানরত। হাসি পেল তার। আয়রাও হাসল। ইতিখারা সপরিবারে বিয়ের পরের দিনই গেছিলেন ও বাড়ি। দাওয়াত ছিল তাদের। তার কাছে তো তাদের ভালোই লেগেছে বিয়ের পর থেকে। তারপরও বলা যায় না, নতুন নতুন তো সবাই ভালো থাকে। তিনি মেয়েকে শ্বশুরবাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করেন, সবাই কেমন, দুদিন কেমন গেল, ইত্যাদি ইত্যাদি। আয়রা ভালোই উত্তর দেয়। তাহিয়া চুপচাপ শুনেই যাচ্ছে।
আয়রা তাকে উদ্দেশ্য করে বলে, তাহিয়া, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? আমি 2 দিন পর আসলাম তো। তাহিয়া হ্যাঁ বোধক মাথা নাড়ায়, মানে সে কথা বলবে। আয়রা জিজ্ঞেস করে, তাহলে মুখ লুকিয়ে রেখেছো কেন? এমনি। তাহিয়ার ছোট উত্তর। আয়রা বলে, তোমার ভাইয়া খাবার আনলো, তুমি দেখলে না তো? খাবার পছন্দ হয়নি বুঝি? পছন্দ হয়েছে? খেলে না? ইতিখার কাজ প্রায় হয়েই এসেছে। তিনি আয়রাকে বললেন, তুমি হাত ধুয়ে যাও, তাহিয়াকে সহ আবৃতকেও দাও। সন্ধ্যার নাস্তা দেবে না? আমি কফি বানিয়ে দিচ্ছি আবৃতের জন্য। আয়রা মায়ের কথা মতো হাত ধয়। সত্যিই তো, সেই দুপুরে খেয়ে এসেছে, তার মাথা থেকেই বেরিয়ে গেছে। আবৃত আয়রার রুমে বিছানায় বসে ফোন চাপছে। সে সময় রুমে আসে তাহিয়া ও আয়রা। তাহিয়ার হাতে ছোট একটি ট্রে, আয়রার হাতে কফির মগ। আবৃত তাদের দেখেই ফোন রেখে দেয়। তাহিয়াটে দেখে ডাকে। মিস্টার তাহিয়া, আজ তো তোমার কোনো খবরই নেই। তাহিয়া এগিয়ে যায়, হাতের ট্রে বিছানায় রাখে। আবৃত সেটা সাবধানে কিনারা থেকে সরিয়ে রাখে। তাহিয়াকে বসায় পাশে। আয়রা কফির মগ বাড়িয়ে ধরে আবৃতের দিকে। আবৃত তাকিয়ে হাতে নিল। আয়রাকে জিজ্ঞেস করল, বাবা তো মনে হয় অফিসে, কিন্তু এবারে ছোট কর্তা কোথায়? তাকে তো দেখলাম না। আয়রা বুঝতে পারে তাওহিদের কথা জিজ্ঞেস করছে। সে ভেবে উত্তর দিল। টিউশনি পড়ে তো। আবৃতও বলে। তাহিয়ার সঙ্গে হরেক রকমের কথা বলতে শুরু করে, চেষ্টা করে তাহিয়াকে ফ্রি করতে। সময়ের ব্যবধানে নিজের কথার জালে করেও নেয় ফ্রি। আয়রা নিজে রুমে ঘুরে ঘুরে এটা সেটা করছে 2 দিন পর এসে। মনে হচ্ছে 2 দিনেই রুমটা তার অবহেলিত। এর মধ্যে আবৃতর কফি শেষ হলে সে মগটি নিয়ে রুম থেকে বেরোয়। তাহিয়া ভাইয়াকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, তুমি কি আপুর হাতে নিজের নাম খুঁজে পেয়েছো মেহেন্দির মধ্যে? আবৃত প্রথমেই কিছু বুঝে না, জিজ্ঞেস করে। আমার নাম তোমার আপুর হাতে মানে? তাহিয়া অভিজ্ঞের ন্যায় বলে, আরে তুমি জানো না, মেহেন্দি দিয়ে যে হাতে নাম লিখে, আপুর হাতেও তো লিখে দিল, বলল যে তুমি খুঁজে বের করবে, তুমি পাওনি। আবৃতের এসব বিষয়ে জানা নেই, জানে না সে। আয়রার হাতের মেহেদিটাই দেখেছে, তার যে নাম লেখা থাকবে এটা ভাবতে পারেনি, ভাবনায় আসেওনি। আবৃত একটু ভেবে খুব সুন্দরভাবে তাহিয়ার করা প্রশ্নটি এড়িয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে লাগল। রাতে তাওহিদ, হেলান সাহেব আসলে 10টা নাগাদ তাদের সবার একসঙ্গে খাবার পর্বের বিষয়টি চুকে যায়। ইতিখা কোনো ত্রুটি রাখেনি জামাই আদরে। নিজের মন মতো সব আইটেম করেছিলেন নিজ হাতে। আবৃত সে খাবার খেয়ে প্রশংসা করতে ভুলে না। শাশুড়ির হাতের রান্নার প্রশংসা করে সে। খাওয়া শেষে পুরো পরিবার কিছু সময় আড্ডাও দেয়। আবৃত তখন রুমে এসে বসেছে। আয়রা মায়ের কাজে সঙ্গে সঙ্গে থেকে তাকে সাহায্য করে দেয়। এরপর সবাই ঘুমাতে গেলে সে নিজের রুমে চলে আসে। শেষে রুমে এসে ফ্রেশ হতে যায়, হাত মুখ ধুয়ে এসে রুমের দরজা লাগিয়ে দেয়। আয়রা দরজা লাগিয়ে দিতেই আবৃত ডাকে নিজের কাছে, বেশ আদর করে। তারিন, এদিকে এসো তো। আয়রা ভ্রু কুচকে তাকায় আবৃতের দিকে, বোধহয় কোনো দরকার। ভেবে ধীর পায়ে আবৃতের নিকট এগিয়ে যায়। আবৃত কিছু বলে না, কোনো ইঙ্গিত দেয় না। সোজা আয়রার হাত দুটো ধরে নিজের সামনে আনে। গোয়েন্দার চোখে তার হাত দেখতে দেখতে জিজ্ঞেস করে, হাতের মধ্যে নাম লেখে এবং তা খুঁজে বের করে কি কোনো নিয়মনীতির মধ্যে পড়ে তারিন? আকস্মিক এমন ধরনের প্রশ্নে আয়রার হাসি পেল। অবাক তো হয়েছেই, তবে হাসির মাত্রা বেশি। বলে কি, আর কী রকম প্রশ্ন এটি? এরকম কোনো নিয়মনীতি হয় নাকি? আয়রা নিজের হাসি চেপে জানতে চায়। মানে হঠাৎ আপনি এরকম প্রশ্ন কোথায় পেলেন? আবৃত তৎক্ষণাৎ আয়রার বাম হাতে তার নামের ছোট ছোট অক্ষরগুলো দেখিয়ে বলল। তাহলে এটা কি? আয়রা তার হাতে আবৃতের ধরা নাখকের দিকে তাকায়। মৃদু হেসে জানায়, আপনার নাম? এটা কি আমার খুঁজে বের করতে হতো? তেমন নয়, বিষয়টা জরুরি নয়। জরুরি নয়? আমার নামে যেহেতু হাত রাঙিয়েছ, সেহেতু আমার সে নাম খুঁজে বের করা অবশ্যই জরুরি ছিল। একটু থেমে আবারও বলে, কিন্তু আমি বুঝতে পারিনি, জানা ছিল না ব্যাপারটা, তার জন্য দুঃখিত। এখন দেখলেন তো? আবৃত চোখের পলকে টুপ করেই আয়রার হাতে টুমু এঁকে দেয় গাঢ়। আয়রা চমকে ওঠে একটু। একটা মানুষ এরকম কিতুরে হতে পারে? আবৃত আয়রাকে স্তব্ধ দেখে বলল, দাঁড়িয়ে থাকবে নাকি ঘুমোতেও আসবে? আয়রা চোখের পলক ফেলে লাজুক মিষ্টি হাসি ফেরত দেয় আবৃতকে। লাইট অফ করে বিছানায় যায়। মুহূর্তে আবৃত ফোন রেখে দেয়, আয়রাকে আগলে নেয় বুকের ভেতর। আয়রা জিজ্ঞেস করে, এত ভালো কেন? তোমার দোয়ার জন্য। আয়রা কিছুক্ষণ নিশ্চুপ থেকে আবৃতের বুক থেকে মাথা তুলে জিজ্ঞেস করে, শুনলাম আব্বু আম্মু নাকি আমাদের সঙ্গে থাকবে না, বাড়ি গিয়ে থাকবে তারা, কেন?
আব্বু তো এখন রিটায়ার্ড হয়েছে, বাকি জীবন তিনি নিজ জন্মস্থানে কাটাতে চান। দেখ, আমরা যাওয়ার পরই বাড়ি যাওয়ার গান গাই কিনা। আব্বু তো বাড়িতেই গেছে। হ্যাঁ, বাড়ির কিছু কাজ বাকি ছিল, সেটাই করতে গেছে। কাল বসবে, আসবে বোধ হয়। আমরা কালই যাব। তুমি থাকতে চাইছো? আয়রা নিশ্চুপ, মিনিটের মতো সময় নিয়ে বলে, আপনি না থাকলে থাকবো না। কেন? আমি থাকলেই কেন থাকতে হবে? তুমি থাকতে পারো, আপত্তি নেই। আপনি না সেদিন মৃত্যুর আগ অব্দি বাধা ধরা শান্তি চেয়ে নিলেন আমার জন্য, আপনার শূন্য বুক পূর্ণ করার জন্য। শূন্য বুক পূর্ণ করতে। কত সুন্দর এবং আকর্ষণীয় একটি বাক্য, হৃদয় জুড়িয়ে দেওয়ার মতো, যা সমুদ্রের ঢেমনের মতো উত্তাল মনকে শান্ত করে দিতে পারে। খুব করে বিকেলের এক ফালি রোদ যেমন শরীর ছুঁয়ে মিষ্টতা দিয়ে যায়, ঠিক তেমনি হৃদয় স্পর্শ করে দিয়ে যেতে পারে যেন বাক্যটি। আবৃতের বলা সেদিনের বাক্যগুলো আয়রা বেশ স্মরণে রেখেছে, বুঝেছে, জোরদারভাবে আমল করেছে, বুঝাই যায়। আবৃত হাসল, অবাক হল, স্ত্রীর প্রতি হৃদয় আরও নমনীয় হল, গলিত মন আরও গলল মোমের মতো। নিজ ভালোবাসা বুঝিয়ে, সন্তুষ্টি দেখিয়ে সঙ্গীকে দৃঢ় বন্ধনে আবদ্ধ করল সে। বুকের ভেতর প্রবেশ করাতে চাইছে যেন, রেখে দিতে চাইছে বুকের মধ্যে। এমন মেয়েকে বুকের ভেতর রাখতে পারলে মন্দও হয় না, রাখাই তো উচিত। কপাল হলে তবেই এমন মেয়ে পাওয়া যায় স্ত্রী হিসেবে, যে স্বামীকে বুঝতে জানে, স্বামীর মন বোঝে, শুধু নিজ ইচ্ছার নয়, বরং স্বামীর ইচ্ছাকেও প্রাধান্য দিতে জানে সমানতালে। তাহলে তাকে কি বাহিরে রাখা ঠিক? সুযোগ হলে অবশ্যই বুকের মধ্যে জায়গা করে দেওয়া উচিত, লুকিয়ে ফেলা উচিত। আয়রা আবৃতের উস্কানি পেয়ে আরও নিকটস্থ হয়, অভাবনীয় একটি কাজও করে বসে। আবৃতের শার্ট নামক আবরণের ওপর নিজের আদর মাখা ঠোঁট ছুঁইয়ে দেয়, যত্ন নিয়ে আঁকে নিজের স্পর্শ। আবৃত চমকে, বুকের সে জায়গায় শীতলতা অনুভব করে, অদ্ভুত অনুভূতির সম্মুখীন হয়। চোখ দুটো বুজে ফেলে ক্ষণিকের জন্য, ঠোঁটে সূক্ষ্ম হাসি খেলে যায়। কিছুক্ষণ স্থির থেকে নিজেকে সামলায়। আয়রা তখন নিজ কার্যে নিজেই লজ্জায় মিয়ে গেছে, তাও যার জন্য লজ্জা তার বুকেই মুখ লুকিয়েছে। আবৃত তার কাণ্ড দেখে আরও গাঢ় করে হেসে তার লজ্জা আরও বাড়িয়ে তুলতে বলল, ভালোবাসার মিষ্টি স্পর্শগুলো নিজ রুমের জন্য তুলে রাখুন ম্যাডাম। শ্বশুর বাসায় আছে, এমনিতেও আমি যথেষ্ট সংযত। নিজ কার্য নিজ রুমে এবং নিজ বাসায় করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। একটু লাগাম ছাড়া কথা হলো কি? হলো বোধহয়। আয়রার কান গরম হয়ে গেল আবৃতের কথা শুনে, নিজ মাথাটা যথাসম্ভব আরও নতজানু করল। লজ্জা আরও জেকে ধরে বসেছে তাকে, মিয়ে গেল একদম সে। লোকটা কি বলছে? ইস! আয়রা উসখুস করতে করতে বলল, আপনার মুখে এরকম কথা মানায় না। ভুল কিছু বলেছি? কিরকম কথা মানায় তবে? আয়রার লজ্জাগুলো আরও গাঢ় হয়ে ধরা দেয়, অকতপক্ষে বলে ওঠে, জানি না। সময় প্রবাহমান, নদীর স্রোতের মতো, যা চলে যায় তা চলেই যায়, নিমিষে, চোখের পলকে। অপেক্ষা করবার কিংবা পিছন ফিরবার প্রশ্নই আসে না, উঠে না, নিজ গতিতে এগিয়ে যায় সময়। কখন কিভাবে যে সময়গুলো দেখতে দেখতে পেরিয়ে যায় আমরা বুঝে উঠতে পারি না। আয়রা আবৃতের আনুষ্ঠানিকতার মাস পেরিয়ে গেছে, দুজনের ছোট্ট খুনসুটির সংসার ভালোই চলছে, লাগে যেন টোনাটুনির সংসার। তাদের টোনাটুনির সংসারের কারণ আবৃতের মা বাবা। এই তো কিছুদিন আগের কথা, সপরিবারে অর্থাৎ লোকমান সাহেব, স্ত্রী হাফসা, আবৃত এবং আয়রা চারজনে রাতের খাবার খেতে বসেছে একসঙ্গে। ভালোই চারজনে খাচ্ছিল এবং নানান রকমের কথাও বলছিল, কিন্তু লোকমান সাহেব ধৈর্যহারা মানুষ। মনের আনন্দ এবং আনন্দের বিষয় বেশিক্ষণ চেপে রাখতে পারেন না। যে বিষয়ে তিনি আনন্দিত হবেন তা তো একদমই নয়। তিনি বাদবাকি কথা সাইটে রেখে ঠিক তখনই ছেলের সামনে নিজের কথা পেতে বসেন। খুশি খুশি বলে ওঠেন, আমরা কিন্তু কাল বাড়ি যাচ্ছি এক্কেবারে। আবৃতের জানা কথা। বাবা তার একটু একটু করে বন্দোবস্ত করে আর তার কানে তোলে, যেন তাকে উস্কানি দেয় বাড়ি যাবার। লোকমান সাহেব কথাখানা পেতে ছেলের মুখের দিকে চায়। ছেলে তার কথা শুনল কি? শুনবে না কেন? বেশ স্পষ্টই কথা বলেছেন। না শোনার তো কিছু নেই, তাহলে শুনেছে অবশ্যই, শোনার কথা। কিন্তু কোনো বাক প্রতিক্রিয়া তো দেখাবে। আশ্চর্য, তিনি রেসপন্স না পেয়ে পাংশুটে মুখ করে তাকান স্ত্রীর দিকে। স্ত্রী আগাম তাকিয়ে থাকায় চোখাচোখি হল তাদের। হেলান সাহেব আবার তাকান পুত্রবধূর দিকে। সে খাওয়া থামিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। অপ্রত্যাশিত ছিল যেন, ভাবতে পারেনি কালই চলে যাবার কথা হবে। অথচ ছেলে তার নির্লিপ্ত নির্ভেজালভাবে খেয়ে চলেছে, এখনও মুখে কোনো রা নেই, যেন শুনেও শুনিনি এমন। লোকমান সাহেব গলা খাঁকারি দেন, মনোযোগ আকর্ষণের চেষ্টা মাত্র।
আবৃত সে মনোযোগ দেয় একেবারে নিজের খাওয়া শেষ করে শান্ত মেজাজে জিজ্ঞেস করে, সব বন্দোবস্ত শেষ? লোকমান সাহেব খুশি হলেন প্রশ্ন করায়। নড়ে চড়ে বসে জবাব দিলেন, হ্যাঁ, সব শেষ। আমরা তাহলে বাড়িতে পার্মানেন্ট হয়ে যাচ্ছি। তোমাদের যখনই মুড চেঞ্জ হবে বাড়ি যাবা, 2 দিন ঘুরে ফিরে আসবা। যেমন তোমাদের মর্জি। আবৃত উঠে নিজ রুমের দিকে যায়। কলেজের কিছু পরীক্ষার খাতা দেখতে হবে তাকে। কাজ ফেলে সময় এদিক ওদিক করা মোটেও পছন্দ নয়। আগে না হয় কাজটাই শেষ হোক। কিছুক্ষণের মধ্যে লোকমান সাহেবেরও খাওয়া শেষ হয়। সে উঠে যেতেই আয়রা শাশুড়ির দিকে তাকিয়ে বলে, আমি এই এত বড় বাসাটা একা হয়ে যাব না আম্মু? শাশুড়ি বুঝেন, কিন্তু কি করার, স্বামী তার যেদিকে যাবেন তিনিও সেদিকেই যাবেন। তিনি মাথা ঝাঁকিয়ে দুর্দান্ত একটি বুদ্ধি দেন পুত্রবধূকে। জলদি বাচ্চা নিয়ে নাও, তাহলে দেখবে আর একা লাগছে না। সময় কোন দিক যাবে বুঝে ওঠার আগেই সময় শেষ। শাশুড়ির বুদ্ধির কথা শুনে আয়রার চক্ষু চড়ক গাছ। চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে, পলক ফেলতে ভুলে বসেছে। হাফসা হাসলেন ওর অবস্থা দেখে। আয়রা আস্তে করে মাথা নুইয়ে নিয়েছিল সেদিন। শাশুড়ি কি অনায়াসে কথাটুকু বলেছিল, ভাবতেই আয়রার গাল দুটো লাল আভায় ছড়িয়ে যায়। শ্বশুর শাশুড়ি তার পরের দিনই চলে যায়। হয়ে যায় তার এবং আবৃতের টোনাটুনির সংসার। রাতের সময় 9টা। আয়রা কিচেনে, কোমরে আঁচল গুজে পাকা ঘরণীর মতো রান্নায় ব্যস্ত। আজ শাড়ি পরেছে সে। সেই যে অনুষ্ঠানের পরদিন পরেছিল, এরপর আর পরাই হয়নি। আজ কি মনে করেছে পরেছে। শাড়িতে তাকে নাকি বেশ মানায়। আবৃত বলেছিল, পছন্দ করে। হতে পারে তা ভেবেই আবৃত ড্রয়িং রুমে ল্যাপটপে মগ্ন। অবশ্য মগ্ন শব্দটি এখন ভুল হয়ে ধরা দেবে। কাজে ফাঁকে ফাঁকেই আয়রার দিকে তাকাচ্ছে। খুঁটিনাটি সমস্ত কিছুই লক্ষ্য করছে নিদারুণভাবে। এই যেমন আয়রার শাড়ি পরার ধরন, আঁচল কোমরে গুজে রাখা, চুলগুলো খোপা বাঁধা, হাতে স্বর্ণের দুটো চিকন চুড়ি, গলায় স্বর্ণের চেন, নাকে ফুল, সব মিলিয়ে পাকা গিন্নি। ঘরণী আবৃতের। আবৃত বেশ গভীরভাবেই দেখছে তাকে, অথচ আয়রার সে খেয়াল নেই। সে কি জানে কেউ তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে? হৃদয়ের কোণে তার সূক্ষ্ম কোনো অনুভূতির সৃষ্টি হয়েছে, দৃষ্টির ভাষা পাল্টেছে। আজকের জন্য নতুন সে অনুভূতি, যা এতদিন হয়তো সযত্নেই ঘুমিয়েছিল। অবশ্য সেসব অনুভূতিগুলোকে ইচ্ছে করে ঘুমিয়ে রাখা হয়েছিল। বন্দি করা হয়েছিল আড়ালে আবডালে, ইচ্ছে ঘুরিতে, যা নিজ ইচ্ছার বিরুদ্ধে যাবে না। কারণ ছিল যথেষ্ট শক্তিশালী। বউ তার, পালিয়ে যাচ্ছে না, যাবে না। যদি মানুষ সঠিক হয়, সেখানে স্পর্শকাতর কিছু অনুভূতি, কিছু বিষয় নিয়ে তাড়াহুড়ো করার কোনো মানেই হয় না। এগুলোর জন্য সম্পর্কে গাঢ়তা প্রয়োজন, সম্পর্ক যথেষ্ট দৃঢ় মজবুত করা প্রয়োজন, যেখানে ভাঙনের মতো আশঙ্কা না থাকে। সম্পর্কের একটা নিশ্চয়তা পাওয়া যায়। প্রয়োজন হয় যখন সম্পর্কের দৃঢ়তাই না থাকে, সম্পর্কের নিশ্চয়তাই না থাকে, তখন মনের গাঢ় স্পর্শকাতর অনুভূতিগুলো বৃথা। এগুলো নির্দিষ্ট একজনের জন্যই হওয়া উচিত। জনে জনে নয় যে একজনের সঙ্গে সে সম্পর্ক, সে বিশেষ মুহূর্ত স্থাপন হলো এবং পরবর্তী তা আর টিকল না। এরপর আবার অন্যজন। কি দরকার এমন করে শরীর মনে দাগ লাগাবার? এর থেকে ভালো নয় কি ধীরে সুস্থে সম্পর্ক দৃঢ় করে সে বিশেষ এক অনুভূতি প্রকাশ করা? পুরুষ মানুষ বিড়ালের সামনে মাছ রাখলে তার যেমন নিজেকে আটকে রাখা কষ্টসাধ্য, তেমনি পুরুষ মানুষের ক্ষেত্রে সামনে স্ত্রী রেখে নিজেকে সংযত রাখা কষ্টসাধ্য। তাতে কি, হোক একটু কষ্ট, একটু দেরি, তবুও তাড়াহুড়োয় ভুল সিদ্ধান্তে পচতাতে না হোক, রিগ্রেট না হোক। বেঁচে থাকায় পচতানো জিনিস এবং দাগ লাগার মতো বিষয় বড্ড ভয়াবহ। পদে পদে মানুষ মারে, মৃত্যুর থেকেও তা দ্বিগুণ, তিলে তিলে শেষ করে। এতশত কথা সামনের জন জানে? জানে না। কি করেই বা জানবে যদি তাকে জানতে না দেওয়া হয়? আবৃত জানতে দেয় না। সে আড়ালেই নিজের অনুভূতিগুলোর সম্মুখীন হয়, সংযত থাকে। তাদের বিবাহের বছর পেরিয়ে গেছে, ঘরণী পার ঘরে এসেছে, মাস পূর্ণ হয়েছে। সম্পর্ক আজ ধীরে সুস্থে এ পর্যায়ে এসেছে। দুজনের মন মিলেছে, গাঢ়তা এসেছে বন্ধনে। এবার বুঝি নিষিদ্ধ অনুভূতিগুলো সামলানো দায় হয়ে যায়। আবৃত আয়রাকে শুধু দেখতেই ব্যস্ত নয়, বরং মাঝে মাঝে আয়রার সঙ্গে টুকটাক কথাও বলছে, তো আবার নিজের কাজ করছে। এর মধ্যেই আয়রার ফোন বেজে ওঠে নিজস্ব আওয়াজ তুলে। ফোনের অবস্থান আবৃতের সামনে টি টেবিলে। আবৃত মাথা উঁচু করে, আগত ফোন কল দেখে। এরপর আয়রাকে হাঁক ছুঁয়ে জানায়, তোমার শাশুড়ি ফোন করেছে। আয়রা কিচেন থেকে বেরিয়ে আসে। আশ্চর্য, শাশুড়ির কথাই তো সে মনে করছিল, আর শাশুড়ির ফোন হাজির।
আয়রা ফোন রিসিভ করে, আবারও দৌড়ায় কিচেনের দিকে, পুড়ে না যায়। মেয়েটা চমৎকার রান্নাও জানে, যা পারে করে, যা না পারে ফোন দেখে শেখে। সন্ধ্যার নাস্তায় কি করবে সে বিষয়েও আরও ফোন দেখে, নতুন নতুন আইটেম করে আবৃতকে খাওয়ায়, প্রশংসাও কুড়িয়ে নেয়। আবৃত না করে এত কিচেনে না যেতে, পড়াশোনায় মনোযোগ দিতে। উত্তরে সে জানায় সে দুটোই করবে, রান্নায় 2-1 ঘন্টার বেশি সময় তো লাগে না, বাদবাকি অনেক সময় হাতে থাকেই, তাও আবার একা থাকে অনেক সময়। আয়রা বেশ কিছু সময় কথা বলে শাশুড়ির সঙ্গে। শাশুড়ি তার আজও খোঁচায় বাচ্চা নেওয়ার কথা বলে, তাহলেই আর একা লাগবে না, বাসাটায় নতুন আমেজ আসবে। আয়রা বরাবরের মতোই লজ্জা পায়, চুপ হয়ে যায়। আবৃত তাকায় সে সময়, মূলত আয়রার কথা কানে না আসাতেই তাকায়, ভ্রু কুঁচকে আসে তার। মায়ের সঙ্গে বউয়ের কথার শেষ হতেই জিজ্ঞেস করে, কেমন বললো যে তুমি লজ্জায় লাল হয়ে গেছো? ব্যাস, আগুনে কেরোসিন ঢাললে যেমন আগুনের মাত্রা বেড়ে যায়, ঠিক তেমনিভাবে আয়রার লজ্জার মাত্রাও বেড়ে গেল দ্বিগুণভাবে। বলল না কিছু, এমন কথা সহজে বলা যায়? ইস! আয়রাকে নিশ্চুপ থাকতে দেখে আবৃত প্রসঙ্গ বদলায়, বলে, তোমার তো সব বই এনে দিয়েছি না, আরো কিছু বাকি আছে? না কেন? কাল নীল ক্ষেতের ওই দিকে যাব, আর কিছু আনা লাগলে বলতে পারো, এনে দেব। আয়রা কিচেন থেকে বেরিয়ে আসে, আবৃতের সামনের সোফায় বসে, আবৃতের দিকে তাকিয়ে জানায়, না তেমন কিছু এখন লাগবে না, রান্না শেষ, খাবার দিই। সবে তো শেষ করলে, ব্রেস নাও আগে, পরে খাবো। আচ্ছা। সময়টা 12:35। নিস্তব্ধ নিদারুণ একটি রাত। দিনের ক্লান্তি শেষে বিশ্রামের এক সুবর্ণ সুযোগ, শরীরের ক্লান্তি মুক্ত করবার সুযোগ। বাহিরে আজ ঠান্ডা উত্তাল বাতাস বইছে, এলোমেলো আকৃতির। ধরণী শীতল করবার তালে মত্ত যেন সে বাতাস। আয়রা এতক্ষণ পড়ার টেবিলে ছিল, কিন্তু আর সম্ভব হল না। শরীর বিছানা টানছে খুব করে, সে বিছানার দিকে যায়। সান্ত্বনার বিষয় হল তার সঙ্গে আবৃতও জাগছে। সে অর্ধ শোয়া, বই পড়ছে, বেশ মনোযোগী। আয়রা উঠে দাঁড়ায়, পরনের শাড়ি ঠিকঠাক করে বিছানার দিকে এগোয়। কোনোরকম বাক্য ব্যয়ের শব্দ ইঙ্গিত ছাড়া সোজা বিছানায় উঠে যায়। আবৃত অর্ধশোয়া থাকতেই তার বাম হাত সরিয়ে বুক দখল করে নেয় নিঃসংকোচে। আবৃত অবাক হয় না, চমকে না। সে এক হাতে বই রেখেই অন্য হাতে আয়রাকে আগলায় নিজের কাছে, নিজ বুকে। তবে মনোযোগ সরে না, বিভ্রান্ত হয় না। মনোযোগ তখন বইয়েতেই। মানুষ অভ্যেসের দাস, যা প্রতিনিয়ত করে তাই অভ্যেসে পরিণত হয়। গত 1 মাসে আয়রা ভালোই অভ্যস্ত হয়েছে আবৃতের বুকে, বুক দখল করে ঘুমিয়ে। নিয়ম হয়ে উঠেছে যেন ব্যাপারটা, যা একটু নড়চড় হলে, একটু ব্যাঘাত ঘটলে কোনোভাবেই শান্তি মেলে না। আয়রার হয়েছে তাই। সে আবৃতের বুকের মধ্যে আরও খুশে গিয়ে বলে, রাখুন এখন, আমি ঘুমাবো, আপনিও ঘুমান। স্ত্রীর কথা ফেলল না আবৃত। হাতের বই রেখে আয়রাকে নিজের সঙ্গে রেখেই হালকা উঁচু হল। দুটো বালিশ ঠিকঠাক করে রিমোটের সাহায্যে উজ্জ্বল লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। সঙ্গে সঙ্গে আবঝা আলোয় আলোকিত হল পুরো রুম। এসির পাওয়ারটা বাড়িয়ে দিল। এরপর পায়ের কাছ থেকে ব্ল্যাঙ্কেলটা টেনে শুয়ে পড়ল আয়রাকে নিয়ে। তবে বালিশ দুটো ঠিকঠাক করলেও আয়রার বালিশটি ফাঁকাই রয়ে গেল। তার মাথা থাকল আবৃতের বাহুতে। আবৃত আয়রার মাথা এক হাতের বাহুতে রেখে অন্য হাত আয়রার চুলে বোলায়। আবৃত কিছু সময় কিছু একটা ভাবতে ভাবতে আয়রাকে স্বভাবসুলভ রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করল, ঘুম পেয়েছে? আয়রা চোখ বুজে ছোট্ট আওয়াজ তুলে বলল। আবৃত আবারও জিজ্ঞেস করল, ক্লান্ত? আপনার থাকার কথা, আমি আপনার মতো চাপ করি না তো। কথাটা বলেই আয়রা তার চুলে রাখা আবৃতের হাত সরিয়ে কোমরে রাখে। আয়রার কোমর থেকে শাড়ি সরিয়ে থাকার ফলে আবৃতের ঠান্ডা হাত স্পর্শ করে তার উন্মুক্ত নরম কোমল কোমর। খানিক কেঁপে উঠে সে। ঘটনাটা নিতান্তই আকস্মিক, অনিচ্ছুক দুজনেরই। আয়রা লজ্জা পায়। আবৃতের প্রতিক্রিয়া বোঝা গেল না, তবে তার যেন কিছু একটা হলো। সে সরে আসে না, হাতটি সরায় না, বরং আরও দৃঢ় করে। প্রথমবারের মতো স্পর্শ গাঢ় হয় তার। তাদের মধ্যে যে দূরত্বটুকু ছিল তা ঘুচিয়ে নেয়। আয়রা কুঁচকে যায় যেন, আবৃতের বুকের কাছের টি শার্ট আঁকড়ে ধরে। আবৃত তা অনুভব করলে হেলে ওর ঠোঁটের কিনারায় চুমু আঁকে। অনভিজ্ঞ সে, স্ত্রীর সামনে নিজেকে ঠিক কিভাবে তুলে ধরবে, প্রকাশ করবে বুঝে উঠতে পারে না। আজ অনুভূতিগুলো অন্যরকম। হাজার হোক পুরুষ মানুষ, মাথাচাড়া দিয়ে উঠছে কিছু নিষিদ্ধ অনুভূতি। আশ্চর্য, এতদিন তো ঠিকই ছিল, তাহলে আজ কেন? সম্পর্ক গাঢ় হয়েছে, মনে বিশ্বাস এসেছে তাই?
কি জানি। আয়রা আবৃতের বুকে চুপটি করে রয়েছে, অনুভব করছে কিছু। তার কাছে এই প্রথম আবৃতের মধ্যে এক চঞ্চলতা, এক আলাদাই উন্মাদনা অনুভূত হচ্ছে। আবৃত নিজেকে প্রকাশের শেষ চেষ্টা করে। আয়রার কথার সুরে অত্যন্ত ভারী নিচু আওয়াজে আওড়ায়। তো ম্যাম ক্লান্ত নয়? যদি অনুমতি দেন আপনার ক্লান্তির কারণ আমাকে হতো। আয়রা হকচকিয়ে গেল না, বরং নিশ্চুপ। একটু সময় নিল বুঝতে। যখন বুঝল, তখন কোনো অবুঝের মতো আচরণ কিংবা প্রতিক্রিয়া দেখালো না। সে যথেষ্ট ম্যাচিওর, এতটুকু বোঝার ক্ষমতা আছে তার। তবুও সে আবৃতকে হেয়ালিপূর্ণভাবে জিজ্ঞেস করে, স্ত্রীর কাছ থেকে অনুমতি চাইছি? যদি না দিই? আবৃত মৃদু হাসে, যা ঠিক দৃশ্যমান হয় না, খুব চেষ্টা করলে অনুভব করা যায়। সে খুব চমৎকার একটি উত্তর করল, জোর তো করতে পারি না। কেন পারেন না? অধিকার রয়েছে আপনার। সম্পর্কে শুধু অধিকারে টিকে থাকে না। আয়রা নিশ্চুপ, আবৃতও নিশ্চুপ। দুজনের মনের মধ্যে অন্যরকম দাবানল। কিছু সময় দুজনেই নীরব থেকে আয়রা আকস্মিক নিজ মাথা উঁচু করে আবৃতের থুতনিতে চুমু দেয়। আবৃতের বালে হাত রেখে আদর্শ স্ত্রীর ন্যায় বলল, আপনাকে সব রকম অধিকার খাটানোর অনুমতি দেওয়া হলো মিস্টার। আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমি আপনার, আপনার অর্ধেক আমি। এটা আপনিই বলেছিলেন। ব্যাস, আবৃতকে তার দিকে ঝুঁকে আসতে এতটুকুরই দরকার ছিল যেন। একটু উন্মাদনার প্রকাশ ঘটাতে আয়রার স্বল্প কথার জরুরি ছিল ভীষণভাবে। আবৃত এগোয়, নিজের মধ্যেকার দাবিয়ে রাখা উন্মাদনার প্রকাশ করে। নিজে বালিশ থেকে মাথা তুলে আয়রার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে। আয়রা তখন আবৃতের বাহুতেই, চোখ পিটপিট করে তাকায় সে। সেই ক্ষণে সাক্ষাৎ হয় আবৃতের মিষ্টি অমায়িক কিছু প্রাপ্তির হাসির সঙ্গে। কি যে সুন্দর! আয়রার তো চোখ আটকে যায়, সে ঘায়েল হয় তাতেই। আবৃত আয়রার কপালে ভালোবাসার মিষ্টি পরশ আঁকে। নেশালো কণ্ঠে বলে, তাহলে আমার অর্ধেককে আমি আজ বুঝে নিলাম, পূর্ণ করলাম আমার আমিটাকে। আয়রা আবৃতের দেওয়া লজ্জায় আবৃতের বুকেই লোকায়। সে রাতে আয়রার নতুন এক আবৃতের দেখা পেয়েছিল, একদম অন্য জগতের আবৃত, যে নিজ সম্পূর্ণ যত্নে রাখা ভালোবাসা উজাড় করে দিয়েছিল আয়রাকে, পূর্ণ অধিকার খাটিয়েছিল। পরের দিনের শুরুটা অন্যরকম অনুভূতি নিয়ে আসে। ভোর 6টা বাজে তখন, নিস্তব্ধ রুম, বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কান পাতলে শোনা যায় টুপটাপ বৃষ্টির শব্দ, যেন রাতের ক্লান্তি মুছে দিয়ে নতুন দিনের সূচনা করছে। আয়রার ঘুম ভাঙে অত্যাধিক শীত অনুভূত হওয়ায়। শরীরে ব্ল্যাঙ্কেটটা ভালোমতো জড়িয়ে নিলেও সুবিধা হয় না। আবহাওয়া ঠান্ডা, তার ওপর এসি চলছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে আপনা আপনি। ঘুম হয়নি ঠিকমতো, যা হওয়া লাগলো তাও শীত লাগার তোপে উড়ে গেল। আয়রা কষ্ট করে কোনো রকম টেনে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে আবৃতের উন্মুক্ত বুকে। বরাবরের মতোই তাকে বুকের অর্ধেকাংশে রেখে উপর হয়ে ঘুমিয়ে। এটা আবৃতের নিত্যদিনের অভ্যাস। আয়রাকে যেন পোশাকের মতো ঢেকে রাখে, আগলে রাখে বুক দিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। আবৃতের চওড়া বুক, হাতের দৃঢ় বন্ধনে আবদ্ধ আয়রা, অথচ তাও শীত লাগছে আজ তার। আশ্চর্য! সে কোনো মতো নিজের হাত মাথার উপর দিয়ে বালিশের পাশ খোঁজে, এসির রিমোটের সন্ধানে, কিন্তু না, পায় না। নড়ে চড়ে ওঠে সে। আবৃতের ঘুম হালকা হয়। ঘুম ঘুম গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? এত নড়চড় করছো কেন? ঘুমাও রে কিছুক্ষণ। আয়রা জড়ানো আওয়াজে বলে, এসে রিমোট কোথায়? হয় পাওয়ারটা কমিয়ে দিন, না হয় অফ করে দিন। শীত করছে আমার। আবৃত সঙ্গে সঙ্গে বেডসাইড টেবিল থেকে রিমোট তুলে এসি অফ করে দেয়। বন্ধ হয় ঠান্ডা হাওয়ার নির্গত হওয়া। আয়রার যেন স্বস্তি মেলে। একটু আরাম হতেই ঘুমিয়ে যায় সে আবারও। আয়রার সে ঘুম ভাঙে 10টার দিকে। ফোনের নিজস্ব আওয়াজের তোপে ঘুম ভাঙতেই এদিক ওদিক তাকায় সে। আবৃতকে দেখতে পায় মা কোথাও। ভ্রু কুচকে আসে। আবারও ফোনের আওয়াজ পুনরাবৃত্তি হলে ফোন হাতড়ে হাতে নেয়। আবৃতের নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করে কানে ধরতেই শোনা যায়, এখনো ঘুম ভাঙেনি? আয়রা সে প্রশ্ন এড়িয়ে যায়, জিজ্ঞেস করে, আপনি বেরিয়ে গেছেন? হ্যাঁ, দরজা বাহির থেকে লক করে এসছে। সে তো ভুলেই গেছিল আবৃতের কলেজ আছে। ঘুমের ঘুরে খেয়ালই হয় নাই, না হলে যখন ঘুম ভেঙেছিল তখনই উঠে পড়ত। ইস, মানুষটা না খেয়েই বের হয়েছে নিশ্চয়ই। তাকে কেন ডেকে দেয়নি? আয়রার অভিমান হয়। অভিমানী গলায় বলে, আমাকে না ডেকে গেছেন কেন? তোমার ঘুমের প্রয়োজন ছিল। নির্লিপ্ত উত্তর আবৃতর। আয়রা মুখ ফোলায়। কিছু বলছে না দেখে আবৃত বলে, আচ্ছা শোনো, চিন্তা নেই, আমি খেয়ে এসছি। টেবিলে খাবার আছে, ফ্রেশ হয়ে খাবার খাও। মেডিসিনও রাখা আছে, মনে করে খেয়ে নিও। আর দুপুরের দিকে মন চাইলে হালকা কিছু বানিয়ে খেও।
আমি বিকেলে খাবার নিয়ে যাবো বাহির থেকে। নিজের কথার ইতি টেনেই ফোন কেটে দেয় আবৃত। বিপরীতে আয়রাকে একটি কথা বলারও সুযোগ দেয় না আয়রা, শুধু আহাম্মকের মতো তাকিয়ে রয় ফোনের দিকে। হয়তো তারাই ছিল মানুষটা, আয়রার কিছু মনে করে না। বিকেলের দিকে আয়রা ড্রয়িং রুমে সোফায় বসে বসে ফোন টিপছিল। সামনে মোটা মোটা দুটো বই রাখা, অথচ সে ফোন দেখতে ব্যস্ত। মূলত তার আর আবৃতের ছবি দেখছে। অনুষ্ঠানের দিন তোলা এগুলো। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ একটি ছবি নজর কাড়ে আয়রার, যেখানে আয়রা সামনে তাকিয়ে রয়েছে আর পাশ থেকে আবৃত কি সুন্দর মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। ছবিটা শুধু একপাক্ষিক, তবু কি যে সুন্দর এসেছে। আয়রার ছবিটি দেখে একটি গান মনে পড়ে যায়। সে ছবিটি দেখতে দেখতে সুরেলা কণ্ঠে গুনগুনিয়ে ওঠে, চেয়ে চেয়ে থাকি, তোমায় শুধু দেখি। কি আছে তোমার মাঝে বলো, কি আছে তোমার মাঝে? কাছে যদি ডাকো, পাশে যদি রাখো, কিছু আমি চাই না যে, আর কিছু আমি চাই না যে। গানটি পুরোটা শেষ করতে পারল না সে। এর মধ্যেই পেছন থেকে ভরাট পুরুষালী কণ্ঠ শুনতে পায়। বাহ, চমৎকার গান এবং গলা তো, কিন্তু তোমার উচিত ছিল আমাকে সামনে রেখে গাওয়া। আয়রা চমকে উঠে পিছনে তাকায়। আবৃত দাঁড়িয়ে, ভূত দেখার মতো ভয় পায় সে। আল্লাহ, মানুষটা কখন এসে দাঁড়ালো? দরজা কখন খুলল? আওয়াজ হলো না তো। আবৃত ধীর পায়ে এসে সামনে সোফায় বসে, হাতের গাঢ় কালো পলিথিন ব্যাগ রাখে টি টেবিলে। আয়রা একটু স্থির হয়ে জিজ্ঞেস করে, আপনি কখন আসলেন? তোমার গানের প্রথম লাইনে। পুরো গান শুনলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? শুনলাম। কিভাবে দরজা খুলে আসলেন? আশ্চর্য, আমি টেরও পেলাম না। টের পাওয়ার মতো কাজ করে নিচে। আয়রা হাঁ। আবৃত হাসল, প্রশংসা করল। গানের গলা চমৎকার, মাঝে মাঝে আমাকে সামনে রেখে গাইতে পারো। আয়রা লজ্জা দিল ভীষণ, লজ্জা তাড়াতে হাসল। আবৃত হাসল তাল মিলিয়ে। এভাবে দিন দিন তাদের সম্পর্কটা আরও গভীর হতে থাকে। যতদিন যায় ততই যেন দৃঢ় হয়। সময় নিজস্ব গতিতে চলে, বছর পেরিয়ে বছর ঘুরে আসে। একই তারিখ, মাস, বার। সামনেই রমজান মাস উকি দিচ্ছে। অবশ্য সামনে বললে ভুল হবে, দুদিন পরই প্রথম রোজা। গোধূলি বেলা। আজ দুদিন হয় মৌমি এসেছে ভাইয়ের বাসায়। সে ড্রয়িং রুমে ছেলেকে খাওয়াতে ব্যস্ত। ছেলের পিছন পিছন ঘুরছে আর খাওয়াচ্ছে। আবৃত ড্রয়িং রুম পেরিয়ে খোলা এরিয়াটায় দাঁড়িয়ে। খোলা বড়সড় বারান্দা বলাই যায়। সে কারোর সঙ্গে কথা বলায় ব্যস্ত। এর মধ্যে আয়রা গিয়ে তার পিছনে দাঁড়ালো। আবৃত বুঝেছে আয়রা এসে দাঁড়িয়েছে। সে তবু নিশ্চিন্তে পুরোপুরি কথা শেষ করে, পিছন ঘুরে। আয়রা পিছনে হাত লুকিয়ে দাঁড়িয়ে আছে দেখে আবৃত কপালে ভাঁজ ফেলে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? তৎক্ষণাৎ আয়রা হাত সামনে এনে তুলে ধরে। সঙ্গে সঙ্গে একটি লম্বা লিস্টের আবির্ভাব হয়। আবৃত আনমনেই মাথা চুলকায়, সেরেছে। আয়রা তাকে এই লিস্ট আরও 3 দিন আগে ধরিয়ে দিয়েছিল। সে হয় বাসায় ভুলে রেখে গেছে, নয় সঙ্গে যেভাবে নিয়ে গেছে সেভাবেই ফেরত এনেছে। আবৃত আয়রার দিকে তাকাতেই দেখতে পায় তার তীক্ষ্ণ দৃষ্টি। আবৃত বসেও জিজ্ঞেস করে, কে? আয়রা শান্তভাবে জিজ্ঞেস করে, আপনাকে লিস্টটা যেন কবে দিয়েছিলাম? 3 দিন আগে। তাহলে লিস্টের জিনিসগুলো কোথায়? মার্কেটে। লিস্ট ধরিয়ে দিয়েছিল তা আনা হয় নাই, হয়তো মনে ছিল না। জিজ্ঞেস করলে তো তাই বলার কথা, কিন্তু না, মহাশয় সরাসরি বলে দিলেন মার্কেটে। আশ্চর্য উত্তর। আয়রা তাজ্জব বনে তাকিয়ে রয়েছে আবৃতের দিকে। শেষে না পেরে মৌমিকে ডেকে উঠে স্বাভাবিক কণ্ঠে, আপু, আপু আপনার ভাইয়ের কথা শুনেছেন? মৌমির কান খাড়াই ছিল। সে আয়রার করা প্রশ্নে জিজ্ঞেস করে, কি কি বলেছে? 3 দিন আগে একটা লিস্ট দিয়েছিলাম। এখন যদি জিজ্ঞেস করলাম জিনিসগুলো কোথায়, সে নির্দ্বিধায় বলছে মার্কেটে। কথাখানা শোনা মাত্র মৌমি হো হো করে হেসে ফেলল। আয়রা মৌমির হাসি দেখে আবৃতের দিকে তাকায় আবারও। আবৃত নিজেও স্বল্প হেসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল, যেন বলল, মনে ছিল না, কাল এনে দেবো সব। আফসোস। মুখে তা প্রকাশ হলো না। এর মধ্যে মৌমি এসে দাঁড়ায়। আবৃতকে খোঁচা মেরে জিজ্ঞেস করল, তা মার্কেটে কি ব্যাগ সাজিয়ে রেখে এসেছিস নাকি এমনি ছড়িয়ে ছিটিয়ে? এমন কথায় আয়রার হুট করেই হাসি পেল। 2 ভাই বোন যেভাবে উত্তর ও প্রশ্ন করছে, হাসি পাওয়ারও কথা। একজন বলছে মার্কেটে, আরেকজন বলছে সাজিয়ে রেখে এসেছে কিনা। এমন উত্তর আর প্রশ্ন কে করে? আয়রা হাসি চেপে মৌমির কথায় তাল মিলালো। আবৃতির দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, তো বলুন, সাজিয়ে রেখে এসেছেন নাকি অন্যভাবে? আবৃত কপাল শিথিল করে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। বোন বউ ভালোই ধরেছে তাকে। সে হাত বাড়ায় আয়রার দিকে, লিস্টটা চেয়ে ওদের কথার সুরেই বলে, সাজিয়ে রেখে এসছে মনে হয়, দাও নিয়ে আসছি এক্ষুনি। এমন আত্মবিশ্বাসের সঙ্গে বলল যেন সে সত্য সত্যই সাজিয়ে রেখে এসেছে।
আয়রা ঠোঁট টিপে হেসে লিস্টটি আবারও ধরিয়ে দেয় তার হাতে। আবৃত লিস্টটি নিয়ে চলল, তবে ড্রয়িং রুমে ভাগিনাকে দেখে থেমে গেল। মুত্তাকি তখন একা একাই খেলছে। সে স্বভাবগত শান্ত বাচ্চা। মৌমির মনে হয় মুত্তাকি তার ভাইয়ের স্বভাব পেয়েছে। দেখতেও কিছুটা আবৃতের মতোই ফেস আসে প্রায়। ভীষণ মিষ্টি। আবৃত ছোটে থেকেই শান্তশিষ্ট ভদ্র বাচ্চা ছিল। পেট ভর্তি থাকলে আর কোনো কথা ছিল না তার। একা একাই থাকতে, খেলতে পছন্দ করত। স্বল্পভাষী, একটু গম্ভীর ছিল সে ছোট থেকেই। মুত্তাকির মাঝে এখন থেকেই সে স্বভাবগুলো দেখা যায়। আবৃতের ছোটবেলা যেন সে। আবৃত মুত্তাকির সামনে হাঁটু গেড়ে বসে, তার মাথায় হাত রেখে খুব আদর করে ডাকে। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।